হাই প্রিয় মানুষজন, কেমন আছো তোমরা? আমি প্রীতম বলছি। অনেক দিন গল্পের পর্ব আসেনি, তো আজকে তোমাদেরকে শোনাবো শ্বাসবর্ষের 17তম পর্ব। এই পর্বটা একটু বেশি নৃশংস আর অশ্লীল। বেশি কিছু বলছি না, তবে পদ্মজার জীবনে যেমন ওই সেই একটা রাতের পরে সব কিছু বদলে গেছিল, তেমন একটা ঘটনা এই পর্বে পাবে। আহ, তো চলো আর দেরি না করে শুরু করা যাক। রাতের আঁধারির মাঝেই টর্চ হাতে দক্ষিণ পাড়ায় ঢুকছে রেজা, ইরফাত সহ মোট 4 জনের একটা দল। সময়টা তখন হবে 12টা নাগাদ। মধ্যরাতে এক মিশনে এসেছে সকলে। যেখানে রাত 8টা বাজলেই গ্রাম অঞ্চলের জনমানব শূন্য হয়ে পড়ে, সেখানে মধ্যরাতে কেউ জেগে থাকার প্রশ্নই ওঠে না। শালের আড়ালে মুখ লুকিয়ে টর্চ হাতে খন্দকার বাড়ির পিছনে বেশ সাবধানে এসে থামল 4 জন। ইরফাত কিছুটা দূরে দাঁড়িয়েই পাহারায় রইল। বাকি 2জন সহ রেজা পিছন পথে ঘুরে এসে ঠিক খন্দকার বাড়ির প্রবেশ কেটে এসে দাঁড়ালো। রেজা আশপাশ তাকিয়ে দেখল, কেউ কোথাও নেই। অতি সাবধানে গেট লাগানো লাইটের তার কেটে দিয়ে অন্ধকার করল। তারপর সঙ্গী 2জনের দিকে তাকালো। ছেলে দুটো একটা বস্তা বয়ে এনেছে। বস্তার গায়ে রক্তের দাগ। রেজা চোখের এক ইশারা করল। টর্চের মৃদু আলোতে সেই ইশারা দেখে বস্তার মুখ খুলল ছেলে দুটো। রেজা হাতের টর্চের মুখ চেপে বস্তা হতে একটা কাটা মুন্ডু বের করল, যার চোখ দুটো যত্নে উপড়ে নেওয়া হয়েছে। চোখ হতে রক্ত গড়িয়ে পড়ছে। রাতের আধারিতে এই দৃশ্য দেখলেই যে কারো দম বেরিয়ে যাওয়ার উপক্রম হবে। রেজা মুন্ডুটা মাটিতে রাখল। তারপর পকেট হতে একটা দড়ি বের করে হাত ইশারায় পেছনে এক ছেলেকে ডাকল। ছেলেটা এগিয়ে যেতেই রেজা মুখে লাইট তার দিকে এগিয়ে দেয়। ছেলেটা লাইট হাতে দাঁড়িয়ে থাকলো। রেজা কাটা মুন্ডু দড়িতে বেঁধে নিয়ে খন্দকার বাড়ির প্রবেশদ্বারে ঝুলিয়ে দিল। ইরফাত বেশ অনেকটা সময় ধরেই পায়চারি করছিল। আশপাশে নজর বুলিয়ে দেখছে বারবার। একবার ধরা খেলে এই গ্রাম হতে চান নিয়ে বেড়ানো দায় হয়ে যাবে। তবে লোকে বলে, ঠিক যেখানে বাঘের ভয়, সেইখানেই সন্ধ্যা হয়। ইরফাত পায়চারি করছে ঠিক এমন সময় খন্দকার বাড়ির পাহারা কুকুর এসে সেথায় হাজির হলো। ইরফাত মূর্তির ন্যায় থমকে দাঁড়ালো। তারপর কুকুরের দিকে তাকিয়ে বেগ গলা হাসল। হাতের দ্বারা 2-1 বার হুস হুস করল। কুকুরটা গেল না। ইরফাত কপাল কুঁচকে নিল। রেজার কাজ প্রায় শেষ। কাটামুন্ডুর রক্ত পড়ছে। রক্তে ভেজা বস্তাটা গেটের পাশে রাখবে, ঠিক এমন সময় কুকুরের আওয়াজ কানে এলো তার। রেজা সতর্ক হলো। দ্রুত বস্তা রেখেই শালে মুখ পেঁচিয়ে ছুট দিল। পেছনে বাকিরাও। ইরফাতের কুকুরে ভয়, বেচারার নড়ার অবস্থা নাই। রেজা এসে তাকে টেনে রাস্তার দিকে আনবে, ঠিক তখনই খন্দকার বাড়ির খোলা জানলার ফাঁক গলিয়ে অপয়াব গিয়ে পড়ল এক ঘরে। ঘরটা কার জানে না রেজা, তবে কুকুরের আওয়াজের সাথে কারো একটা গলা শুনতে পেল। কেডা? কেডা ওইখানে? রেজা ইরফাতের হাত টেনে এক ছুটে রাস্তা আসবে, ঠিক তখনই কিছু একটার সাথে ধাক্কা খেয়ে শুকনো পাতায় থপ করে পড়ল 2জন। রেজা ব্যথায় কুঁকিয়ে উঠল। এদিকে পেছনে কেউ আসছে। কয়েকটা পায়ের শব্দ ভেসে আসছে। কানে বাজছে সেই পায়ের শব্দ। ইরফাত টেনে তুলল রেজাকে। আবারও ছুটছে 4জন। আবারও জ্বর এসেছে ইফরার। সারাদিন জ্বরে ভীষণ কাবুসে। আর তো সেই সকালে বেরিয়েছে, ফিরেছে সন্ধ্যায়। বিছানায় শুয়ে কাঁপছিল ইফরা। আর তো কাছে গিয়ে মাথায় হাত রাখতেই বুঝল জ্বর এসেছে। সে আন্দাজ করেছিল এমন কিছু, তবে জ্বর মাত্রাধিক ছিল। আর তো দিশেহারা হয়ে পড়ে। মেয়েটার বয়স কম, একের পর এক ধকলে শরীর ভেঙে পড়ছে। আজও হয়তো ভয়েই জ্বর এসেছে। কিছু সময় ইফরার মাথার কাছে বসে থেকে গিয়ে ডাক্তার এনেছিল। ডাক্তার ওষুধ দিয়েছে। পূর্ণিমা এসে খাবার খাইয়ে ঔষধ খাইয়ে গেছে। এখন গভীর রাত। আর তো ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছিল। কাজের চাপ বাড়ছে তার। এর মাঝেই হয়তো কোনো একদিন রাজধানী যেতে হতে পারে। অমাবস্যার রাত, আকাশে চাঁদ নেই। আরাতের ভালো লাগছিল না। বিশাল আকাশের মাঝে ওই চাঁদটা আরাধ্যের ভীষণ প্রিয়। প্রিয় হবার একটা বিশেষ কারণ আছে। চারপাশে এত মানুষের মাঝে আরাধ্য যেমন একা, তার কেউ নেই, তেমনি হাজার তারার মাঝে ওই চাঁদটাও একা। দুটো জিনিসে ভীষণ মিল। সন্ধ্যার পর ইফরা ঘুমালে একবার বেরিয়েছিল আরাধ্য। ফিরল খানিক আগে। বেশ দরকারি এক কাজ সেরে এসেছে সে। হাতে পায়ে রক্তের দাগ। রক্ত হাতেই সিগারেট ফুঁকছে। বাম হাতের বৃদ্ধা আঙুলটাও কেটেছে কিছুটা। মাথার চুলগুলো উস্কো খুস্কো। চোখ দুটো লাল হয়ে আছে। বিধ্বস্ত লাগছে। ঘুমন্ত মেয়েটা জেগে থাকলে রক্ত দেখে হয়তো কয়েকশো প্রশ্ন করে বসত। দূরের ঘরটায় আলো জ্বলছে। আরও কিছু সময় থাকলো নীরব ব্যালকানিতে। সিগারেট ফুরিয়ে এলে ওটা ছুঁড়ে ফেলে ঘরে এলো। গায়ে জড়ানো গেঞ্জিটা খুলতে খুলতে সোজা হেঁটে গোসলখানায় গেল। ভরা বালতি হতে পানি নিয়ে এক নাগাড়ে 15 থেকে 20 বার গায়ে ঢালল। গায়ে থাকা রক্তের ছিটে ছিটে দাগগুলোতে
জোরে জোরে সাবান লাগিয়ে ঘষল। প্রায় অনেকক্ষণ পানিতে ডুবে কোমরে তোয়াল পেঁচিয়ে বেরিয়ে এলো আরাধ্য। আলমারি হতে একটা কালো রঙের লুঙ্গি পরে উদাম গায়ে বিছানায় এসে শুয়ে পড়ল। জঙ্গল পথে ছুটে চলছে চার। এদিকে তাদের পিছনেই পুরো প্রায় 10-12 জনের লম্বা এক দল মশাল হাতে নিয়ে ছুটছে। 1 মিনিটের জন্য থেমে দাঁড়ালেই আজ আর পেছে ফিরতে পারবে না কেউ। খন্দকারের চালাপেলা পিছু নিয়েছে। গজারি বন, বিশাল বিস্তর গাছ, ঝোপঝাড় পেরিয়ে লাইন ধরে ছুটে চলেছে রেজা, ইরফাত সহ বাকি দুজন। জঙ্গলের পথ বেশ লম্বা। জঙ্গল পেরিয়ে খানিক সামনে গেলে তবে চকের মাঝে 2-4খানা জনবস্তি। রাতের দ্বিপ্রহর চলছে। জঙ্গল পেরিয়ে নিয়ে চকের মাঝে এসে 4 জন 4 পথে ভাগ হয়ে যায় তারা। পেছনে তখনও মশালের আলো নজরে আসছে। রেজা একবার পিছন ফিরে নিয়ে খেতে আইল ধরে ছুটে যেতে থাকে। কিছু দূর যেতেই মাতব্বর বাড়ি আসে। রেজা মাতব্বরের দরজায় এসে কয়েকবার ডাকে। দরজা খোলে না। উপায় নেই, আরও দৌড় ধরে। সামনে কিছুটা গিয়েই থেমে আশেপাশে তাকায়। একটা বাড়ি। রেজা খুব একটা খেয়ালে না নিয়েই ভাঙা টিনের গেট ঠেলে ভিতরে ঢুকে যায়। লুকানোর রাস্তা খুঁজে এদিক ওদিক তাকিয়ে প্রথমে টিউবওয়েল পাড়ে ঢুকে যায়। তবে ভাঙা চোরাই ছাপড়ায় যেন লুকানোর উপায় নেই। বেরিয়ে আসে। এদিক ওদিক আরও একবার তাকিয়ে হাতের বাম দিকের ঘরে গিয়ে দরজায় ধাক্কায় সাহায্যের জন্য। রাইসা তখন গভীর ঘুমে। হঠাৎ দরজায় খিলের খটখট শব্দে ঘুম আলগা হলো তার। তবে ভয় পেল না। প্রায় মাঝরাতেই জোহরা বেগম এসে জিজ্ঞেস করে মেয়েটা ঠিকমতো শুয়েছে কিনা, কয়েল দিয়েছে কিনা। রাইসার মনে হলো তখন মাঝরাত। আসে সন্ধ্যা রাতেই বই পড়তে পড়তে শুয়েছে। এই তো সামনেই তো তার বার্ষিক পরীক্ষা। রাইসা ঘুম ঘুম চোখ ঘষলে এক রাশ বিরক্তি নিয়ে দরজা খুলতে খুলতে মৃদু রাগ নিয়ে পড়ল। উফ, আম্মা, প্রত্যেক রাইতে এমনি জ্বালাইবেন না। আরও হয়তো কিছু বলতো, তবে তার আগেই মুখে এক শক্ত পুরুষালী হাতের চাপ অনুভব করল রাইসা। রেজা তার মুখ চেপে নিয়ে ঘরের ভেতরে ঢুকছে। রাইসা ভয় পেয়ে যায়। ভয় পাবার কথা তার। রাতের বেলায় কিশোরী মেয়ের ঘরে জোয়ান পোলা ঢুকছে। এ তো ভীষণ ভয়ের। রেজা রাইসাকে নিয়ে ভেতরে ঢুকে ঘরে খিল লাগিয়ে দিল। রেজার শরীর চাদরে আবৃত। পকেট হতে টর্চ বের করে আবারও চালাতেই রাইসা ভীত কণ্ঠে বলল, কে কে আপনি? রেজা উত্তর করল না। আশেপাশে তাকাতেই বুঝলো মাছের চাটির বেড়ার ওপারে আরেকটি ঘর। রাইসা কিছু বলবে তার আগেই রেজা আবারও চেপে ধরে তার মুখ। আলগোছে গায়ের চাদর নামিয়ে নিজের মুখ প্রদর্শন করায় রাইসাকে। টর্চের সাদা আলোতেই রেজাকে চিনতে খুব একটা কষ্ট হলো না রাইসার। রেজা তাকে টেনে ঘরের এক কোণে নিয়ে গিয়ে মুখ হতে হাত সরিয়ে বলল, আমায় সাহায্য করো পাজি মেয়ে। রেজা হাত জোর করে বলল কথাটা। রাইসা অবাক হয়ে তাকিয়ে থাকলো রেজার চোখে। রেজার পায়ে গোঁজ কেঁদেছে। ব্যথায় পাখানা টনটন করছে। মাথার মগজ ঘুরে উঠছে তার। পড়ে গিয়ে হাতেও ছুলেছে। রেজা আবারও বলল, দয়া করো পাজি মেয়ে, একটু আশ্রয় দাও। খন্দকারের লোক পিছু নিয়েছে। বেশ কষ্টে বেঁচেছি। রাইসার ধ্যান ভাঙল। দৃষ্টি নামিয়ে নিতেই চোখ পড়ল রেজার হাতের ক্ষতস্থানে রক্ত ঝরছে। রাইসা দ্রুত রেজার হাত ধরে পড়ল, রক্ত, রক্ত পড়ছে। রেজার হাতের রক্ত গড়িয়ে মাটিতে পড়ছে। রাইসা মাটির দিকে একবার তাকাতেই আরও একবার চমকায়। রেজার দাঁড়ানো জায়গায় রক্ত ভেজা। টর্চের আলোতে ঠিক বোঝা না গেলেও তবে ভেজা ভেজা জায়গায় ঠিক খেয়াল করল সে। রেজাকে নিয়ে চৌকিতে বসালো রাইসা। ঘরের জগে পানি আনাই ছিল। বইয়ের টেবিল হতে পানির জগ নিয়ে এলো। অতঃপর নিজের গায়ের ওড়নাটা ভিজিয়ে আলতো ছোঁয়ায় হাতের ক্ষতস্থানের বালু পরিষ্কার করে দিল। রেজার শরীর কাহেল লাগছে। একে তো ছোটাছুটি, তার উপর ক্ষত। রাইসা বসা ছেড়ে উঠল। পড়ার টেবিলের ড্রয়ার থেকে স্যাভলনের ক্রিম জাতীয় কিছু হাতে নিয়ে এগিয়ে এলো। ভাগ্যিস আপা স্যাভলনটা এনে রেখেছিল বলেই আজ কাজ লাগছে। রাইসা ভাবল একটু গরম পানি হলে ভীষণ ভালো হতো, তবে এত রাতে পানির ব্যবস্থা করা অসম্ভব। রাইসা জগের পানিতে স্যাভলন ঢালল। এক টুকরো কাপড় এনে মাটিতে হাঁটু গেড়ে বসে রেজার পায়ে হাত দিতে রেজা বাধা দিল। কি করছে পাঁচি মেয়ে? উঠে এসো, এসবের প্রয়োজন নেই। শুয়ে পড়ুন। হ্যাঁ? হ্যাঁ নয় হ্যাঁ, কথা না বলে শুয়ে পড়ুন। রেজা শুনল। রাইসার কথা মতো গা এলিয়ে দিল চৌকিতে। ক্লান্তির চোখ দুটো মুছে নিঃশ্বাস ছাড়ল। রাইসাকে আজ এক বুঝদার মেয়ে মনে হলো রেজার। বড়দের মতো কতটা যত্ন নিয়ে ক্ষত পরিষ্কার করছে মেয়েটা। অথচ অন্য সময় হলে হয়তো মুখ চালিয়ে কতগুলো বকা ছুড়ে দিত। রায়সা ক্ষত পরিষ্কার করল। ঠান্ডা ক্রিম লাগিয়ে দিয়ে জগ নিয়ে টেবিলে রেখে এলো। তারপর ওড়নায় হাত মুছতে মুছতে এসে ডাকলো রেজাকে। শুনছেন আপনি? শুনছেন? রেজা চোখ মিলল। রায়সা বলল, খাওয়া হয়নি আপনার, তাই না? রেজা দীর্ঘশ্বাস ছাড়ল। জোহরা বেগম খাবার দিয়ে গিয়েছিল, তবে রায়সা না খেয়েই ঘুমিয়েছে আজ। টেবিল হতে খাবারের প্লেট নিয়ে এসে
চৌকির কোণে বসল। চৌকির নিচ হতে এক পানির বোতল বের করে হাত ধুয়ে ভাত মাখাতে ধরে বলল, উঠে বসুন। রেজার উঠতে কষ্ট হচ্ছে। রাইসা প্লেট রেখে তাকে সাহায্য করল। তারপর পুনরায় আবার ভাত মাখিয়ে এক লোকমা ভাত ধরল রেজার মুখের সামনে। খেয়ে নিন, যদিও ভর্তা ভাত, তবু আপাতত এইটুকুই আপনার রিজিক। রেজা ভাত মুখে নিয়ে চিবোতে শুরু করল। সবসময় তো নিজের হাতেই খায়, এত যত্ন করে কবে কে তাকে খাইয়েছে রেজার মনে পড়ছে না ঠিক। রাইসা ভাত মাখছে। রেজা তাকিয়েছিল। এক পর্যায়ে বলল, তুমি খেয়েছ? রাইসা মেকি হাসল। রেজা অবুঝের ন্যায় জিজ্ঞেস করল, খাওনি? রাইসা আরও এক লোকমা রেজার মুখে তুলে দিল। তারপর খুব আস্তে আর শান্ত স্বরে বলল, গায়ে জ্বর আসছে আপনার, খেয়ে শুয়ে পড়ুন। আজানের আগ মুহূর্তে ডেকে দিব, তখন না হয় ফিরবেন। তোমার অসুবিধা করে দিলাম তাই না? খানিক করছেন বটে। রেজা এক দৃষ্টিতে তাকিয়ে দেখল। ভীষণ বুঝদার লাগছে মেয়েটাকে। কোনো কিছুর প্রতি যত্ন করা হয়তো মেয়েদের শেখাতে হয় না। এই যে কতটা যত্ন নিয়ে রেজাকে খাওয়াচ্ছে রাইসা। আজ রাতের আগে এত শান্ত মুহূর্ত কখনো আসেনি তার। রেজার মনে হলো নারীরা তরল পানীয়, এদের যে পাত্রে রাখা হয় তার আকার নেয়। তোমায় আজ বড্ড আপন আপন লাগছে বাজি মেয়ে। কিছু বললেন? রেজা মাথা নাড়াল। হুম। রাইসা মানল না কথাটা। সে বিরোধ জানালো, আমি মনে হয় শুনলাম কিছু একটা। পানি খাবো। রাইসা পানির বোতলের ছিপি খুলে এগিয়ে দিল। রেজা পানি পান করল। রাইসা শেষ লোকমা ভাত এগিয়ে দিলে রেজা মানা করল, আর খেতে চাইছি না। রাইসা জোর করল না। হাতের ভাতটুকু নিজের মুখে পুরে হাত ধুয়ে নিল। প্লেট রেখে নিজেও পানি পান করে রেজার কাছে এলো। চৌকির বালিশ ঠিক করে দিয়ে বলল, শুয়ে ঘুমিয়ে পড়ুন। তুমি? আমি ঘুমিয়েছি অনেকক্ষণ। এই সময়টুকু বই পড়লে কেটে যাবে। আপনি ঘুমোতে পারেন। রেজা আর কিছু বলল না। সত্যি হয়তো তার একটু বিশ্রামের প্রয়োজন। বালিশে মাথা ঠেকাতেই ঘুম তাকে জড়িয়ে নিল। রেজা ঘুমাতেই রাইসা গিয়ে টেবিলে বসল। একটা বই খুলে তাদের চোখ বুলাতে শুরু করল। তবে কিছু সময় যেতেই ধুম জ্বর উঠেছে রেজার। জ্বরের ঘোরে উল্টোপাল্টা বকছে। রাইসা ঘুরে তাকালো। লোকটার কি শীত লাগছে? রাইসা উঠে চৌকির কাছে এলো। রেজার কপালে হাত রেখে বুঝল ভীষণ জ্বর। রেজার শীতে কাঁপছে। রাইসা বিছানায় থাকা কাঁথাটা তার গায়ে জড়িয়ে দিল। পাতলা ফিনফিনে কাঁথায় কি আর শীত কাটে? কাটে না। যত সময় গড়াতে থাকে রেজার জ্বরের পরিমাণ বাড়তে শুরু করলো। লোকটার কষ্ট হচ্ছে, ভীষণ কাঁপছে। রাইসার ঘরে আর কাঁথা নেই। এদিক ওদিক তাকিয়ে দেখতে পেল মাটিতে পড়ে থাকা রেজার শালটা। রাইসা দ্রুত ওটাকে তুলে নিল। ধুলো মাটি ঝেড়ে এনে যেই না রেজার গায়ে জড়াতে যাবে, ঘটে এক বিপত্তি। নিজেকে অনুভব করলো রেজার বাহুডোরে। রাইসা হতভম্ব। রেজা ঘুমের মাঝে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে তাকে। রাইসা বারবার ছাড়াতে চাইছে নিজেকে, লাভ হয় না। পুরুষালীর হাতের বাঁধনের কাছে নিজের শক্তি ফিকে মনে হয়। রাইসা আস্তে আস্তে কয়েকবার ডাকল, শুনছেন? কি করছেন? ছাড়ুন আমাকে। রেজা ঘুমের মাঝে কি একটা বিড়বিড় করে পড়ল। রাইসা বোঝে না। দেখুন, ছাড়ুন আমাকে। রেজা বারবার নিজের বুকের কাছে টেনে নিচ্ছে রাইসাকে। এমন এক পর্যায়ে রেজার বুকের উপর পড়তেই রাইসার মনে হলো এ যেন জ্বলন্ত আগুনে পড়েছে। রেজার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। রাইসা উঠতে চায়, তবে হয় না। সময় কত হলো জানে না রাইসা। ভোর হতে কত দেরি তাও যে আন্দাজে নেই তার। অনেকটা সময় ধরেই রেজার বুকে মাথা রেখে পড়ে আছে। উষ্ণ শরীরের ছোঁয়ায় নিজেকে শান্ত করতে চাইছে রেজা। থেকে থেকে তখনও কেঁপে উঠছে। রাইসা নিজে উপায় না পেয়ে জড়িয়ে নেয় লোকটাকে। এক পর্যায়ে গিয়ে খেয়াল হয় রেজার হাত তার কামিজের কাটা অংশের ফাঁক গলিয়ে কোমরের অংশে ঘুরপাক খাচ্ছে। উষ্ণ হাতের ছোঁয়ায় চমকে ওঠে রাইসা। কিশোরী মেয়ের শরীরে প্রথম পুরুষ ছোঁয়ায় ভীত হয় রাইসা। রেজার হাত এলোমেলো হয়ে ছুঁয়ে যায় রাইসার উন্মুক্ত দেহের বিভিন্ন স্তর। রাইসা দিশেহারা হয়ে পড়ে, নিজেকে ছাড়াতে অনুরোধ করে, দোয়া করে হুঁশে আসুন আপনি, নয়তো সর্বনাশ হয়ে যাবে। হুঁশে আসুন, ইয়া মালিক, এ সর্বনাশ কেমনে ঠেকাবো? রেজা হুঁশে নেই। জেগে উঠলে নিশ্চয়ই রাইসাকে অসভ্য ভাববে এই লোক। রেজার হাত বিপদসীমা অতিক্রম করে ফেলে রাইসার বুকের নরম খাত স্পর্শে ব্যস্ত। মা গো মা, এইসব কি করছেন? ইয়া আল্লাহ। রাইসা খামচে ধরে রেজার বুকের মাংস। নখের দাগ বসেছে। রেজা চৌকিতে একপাশে শুইয়ে দেয় রাইসাকে। রাইসার নিঃশ্বাস ঘন ঘন পড়ছে। গলায় কথাগুলো আটকে গিয়ে মুখ দিয়ে কিছুই বলতে পারছে না সে। ঝড় তোলা স্পর্শে কোথাও হারিয়ে গিয়েছে সে।
রেজা নাক ঘষছে রাইসার গলায়। জ্বরের ঘোরে এক প্রকার মুখে নিঃশ্বাস টানছে সে। আলতো করে ঠোঁট ছোঁয় রাইসার গলায়। রাইসা আবারও ধরা গলায় বলল, আপনি হুঁশে আসছেন না কেন? দেখুন, সর্বনাশ হয়ে যাচ্ছে, শুনছেন? রেজা শুনল না। তার স্পর্শ গাঢ় হতে শুরু করলো। গলায় নরম চুমু ধীরে ধীরে কামড়ে পরিণত হলো। রাইসা চোখ খিচে নিল। রেজা রাইসার গলা ছেড়ে তার ঠোঁট দখলে নিল। যে হাতে রাইসা ঔষধ লাগিয়েছে সে ক্ষত তাজা হয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসছে। রেজা রাইসার ঠোঁট জোড়া কয়েক মিনিট নিজের দখলে রেখে ছেড়ে দিয়ে কার্যসিদ্ধিতে মত্ত হলো। রাইসার মনে হলো সে মরেই যাবে। তীব্র ব্যথায় চোখের কোণ বেয়ে পানি পড়ছে। মেয়েটা কাঁদছে। হঠাৎ হুঁশে এলো রেজা। চারদিকে ফজরের আজান। উন্মুক্ত শরীরে নিজেকে রাইসার উপর আবিষ্কার করে ছিটকেই সরে যায় সে। রাইসা কেঁদেই চলেছে। রেজা নিজের অবস্থান দেখে নিয়ে রাগে চুল টেনে বসে রইল কিছু সময়। তারপর ভয়ে ভয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। বেশ কষ্টে চৌকিতে ছড়িয়ে থাকা ট্রাউজার আর গেঞ্জি পরে নিল। রেজার মাথায় খাটছে না এখন কি বলা উচিত, কি করা উচিত তার। সে অপরাধীর ন্যায় এসে আবারও চৌকিতে বসল। আসলে বিশ্বাস করো। রায়সা নিশ্চুপ। এলোমেলো কাঁথাটা টেনে গলা অব্দি জড়িয়ে নিল। রেজা আবারও বলল, দেখো, আমি আসলে খারাপ নিয়তে আসিনি, বিশ্বাস করো। আমার নিয়তে এসব ছিল না। আপনি নির্দোষ। রেজা অপরাধীর ন্যায় মাথা নত করে থাকল। রায়সা বলল, আজান পড়েছে, এখন আসুন, নয়তো লোকে জানলে কেলেঙ্কারি হয়ে যাবে। রেজা উঠে দাঁড়ালো। মাটিতে পড়ে থাকা কামিজ রায়সার দিকে এগিয়ে দিয়ে উল্টো ঘুরে গেল। রায়সা কামিজ গায়ে জড়িয়ে উঠতে নিয়েও পারে না। রেজা তা দেখে বলল, আমি সাহায্য করব? রায়সা হাত বাড়িয়ে দিলে রেজা খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে সাহায্য করে তাকে। রায়সা উঠে গিয়ে দরজা খুলে আশেপাশে তাকিয়ে বাড়ির পরিস্থিতি বুঝে রেজাকে ইশারা দিতে সে ঘর ছাড়ে। তবে যাওয়ার আগে আরও একবার মাপ চায় সে। রায়সা কিছু বলে না, মুখের ওপর দরজা লাগিয়ে দেয়। রেজা খুঁড়িয়ে খুঁড়িয়ে গেট পার হতেই এক মহিলার চোখে পড়ে। মহিলা ফজরের নামাজ পড়তে উঠেছেন। টিউবওয়েলে পানি নাই। রায়সাদের টিউবওয়েল অজু দিতে আসছিল। তখনই রেজাকে বেরোতে দেখেই ডাকলেন, কেডা তুমি? রেজা দাঁড়ালো। উল্টো ঘুরতেই মহিলা নাক ছিটকায়। তবা তবা, তুমি শামসুলের পোলা না? এই ভোর রাইতে এইখানে? মহিলা কথা শেষ করল না। রেজার এলোমেলো চুল, ঠোঁটে কালো দাগ, সাথে গলার কাছে কামড়ের দাগ দেখে ঘটনা বুঝতে আর তার বেশি দেরি হলো না। তিনি আর কোনো উত্তরের আশা না করেই দ্রুত গিয়ে খপ করে রেজার হাত ধরে ফেললেন। তারপর চেঁচিয়ে সব লোক জড়ো করতে লাগলেন। একে একে সব বাড়ি হতে মহিলা পুরুষ বেরিয়ে আসলো। সবার প্রথমেই মাতব্বরের বাড়ি। এত চেঁচামেচিতে মাতব্বর ও তার বউ বের হয়ে রেজাকে দেখল। রেজার ঘটনা বুঝতে সময় লাগলো। যতক্ষণে সে নিজেকে বাঁচাতে কিছু বলবে ততক্ষণ মহিলা গলা ছেড়ে বলল, এই দেহো দেহো, ইসমাইলের ছোট মায়ার লাং ধরছি। আমি নিজ চোখকে এই চাংড়ারে ইসমাইলের মাইয়ার ঘর থেকে বাইর হইতে দেখছি। দেখো তোমরা। গেটের সামনে চেঁচামেচি যেহেতু, জোহরা বেগম আর ইসমাইল শেখের ঘুম ভেঙে গেল। দরজা খুলে বেরিয়ে তারাও বাহিরে আসতেই এত চেঁচামেচি আর মহিলার কথা শুনে পুরোই থমকে গিয়েছে। মহিলা আবারও বলল, ও জহুরা, বড়ডারে রূপ দেখাইয়া তলে তলে বুদ্ধি করে রাজার ঘরে দিয়ে ছোটডারে দিয়ে কি ব্যবসাখানা খুলছো নাকি? এই যে তোমার মায়ার লাং ধরছি, দেহ দেহ, তোমার মায়ারে উদাম কইরা খাইয়া বাইর হইছে। জহুরা বেগম যেন কোনো স্বপ্ন দেখছেন। তার হাত পা কাঁপছে, বরফের ন্যায় জমে গিয়েছে যেন। একজন ছেলে এগিয়ে এসে জিজ্ঞেস করল, আপনি নিজ চোখে ঘর হইতে বাইর হইতে দেখছেন চাচি? মহিলা রেজার হাত আরও শক্ত করে চেপে ধরল। এক রাশ আত্মবিশ্বাসের সাথে বলল, দেখছি বইলাই না ধরছি। আমি অজু দেওয়ানের লাগে ইসমাইলের টিউবওয়েল পারে যাওয়ার লাগে গেটে আইছি। দেহি ইসমাইলের মাইয়া পোলারে ঘর হতে বাইর করে দিতেছে। আমার কথা বিশ্বাস না হয় দেহ, পোলার ঘাড়ে দেহ, রাইতে আকামের চিহ্ন, সেটি কামড়াইয়া দাঁত বসাইছে। রেজা দ্রুত গলায় হাত রেখে ঢাকতে চাইল। মহিলা একদলা থুতু মাটিতে ছুঁড়ে মেরে বলে, ছি ছি জহুরা, থু, বাড়ির মধ্যে এইসব খারাপ কাম চালাও তুমি, তাও নিজের মাইয়া দিয়া। এতক্ষণে মাতুব্বর এগিয়ে এলেন। রেজার অবস্থার দিকে দেখে নিয়ে গেটের কাছে এলো। জহুরা বেগম তখনও নিশ্চুপ। মাতুব্বর বললেন, এইসব কি জহুরা, তোমার মাইয়া কই? জোহরা কথা বলে না। আবারও মহিলা গলা ছাড়ে, এই কেউ এইটারে ধর, আমি ওই নোটিরে বাহির কইরা আনি। দুজন ছেলে এসে চেপে ধরল রেজাকে। জ্বরে চোখ দুটো লাল রেজার, শরীরটাও টলছে। সইরা খারান মাতব্বর সাহেব, আমারে যাবার দেন। মাতব্বর সরে গেল। মহিলা জোহরাকে পাত্তা না দিয়ে গটগট করে বাড়ির দিকে হেঁটে গেল। রায়সার ঘরের সামনে এসে জোরে জোরে কপাটে পাড়ি দিয়ে ডাকল, এই সামরি, ভাইর, ভাইরা কইতাছি,
সারা রাত লাঙ্গের লগে ফুর্তি কইরা এখন ঘুমাও নষ্টা চেংড়ি। দৌড় খোল নটি। রায়সা দরজা খুলছে না। মহিলা আরো জোরে জোরে দরজা ধাক্কালো। পারদের দরজা ভেঙে ফেলে। এক পর্যায়ে এসে দরজা খুলল রায়সা। ব্যথায় পেটে হাত চাপানো তার। চুল এলোমেলো। ঘাড়ের দিকে পরপর 3 থেকে 4টা দাগ। মহিলা রায়সাকে পাশ কাটিয়ে ঘরে যায়। রায়সা বুঝল না কি হচ্ছে। সে ডাকলো। আরে চাচি কি করছেন? মহিলা চৌকির কাছে এসে দাঁড়ালো। কাঁথা সরিয়ে চাদর দেখল। সন্দেহ আরও গাঢ় হলো তার। চাদরে ছোপ ছোপ রক্তের দাগ। মহিলাকে ঠেকায় কে? তেড়ে এসে রায়সার চুলের মুঠি ধরে এনে ছুঁড়ে ফেলল সবার সামনে। রায়সার বুকে ওড়না নেই। পুরো পাড়ার সামনে ইজ্জতে কাদা ছোড়াছুড়ি হচ্ছে তার। এই দেখো, দেখো সবাই, আমার কথা কতখানি সত্য দেখো। আরো প্রমাণ লাগলে সেমরির বিছানায় দেখে আসো। রক্তে দাগ লাইগা রইছে। সি 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 সি, কি নষ্টামি, কি নষ্টামি। রায়সার লজ্জায় মরে যেতে ইচ্ছে হলো। এতগুলো মানুষের সামনে এমন বেইজ্জতি কোন পাপের ফলন? বড্ড জানতে ইচ্ছে হলো তার। কলঙ্ক। এই একটা জিনিসের বড্ড ভয় ছিল তার আবার। আজ আপারে বড্ড মনে পড়ছে তার। রায়সা মাটি খামচে ধরল। আস্তে করে ডাকল। আপারে। ভোর রাতেই যে শোরগোল শুরু হয়েছে, বেলা বাড়ার সাথে সাথে তা আরও বৃদ্ধি পেয়েছে। ছেলেপুলেরা এসে রেজাকে চেপে ধরে এক গাছের সাথে বেঁধেছে প্রথমে। একে অসুস্থ শরীর, তার উপরে এসব কাহিনী। রেজার শরীর আরও নেতিয়ে পড়ছে। জোহরা বেগম এসে মেয়ের গালে পরপর কয়েকটা চড় থাপ্পড় মেরে মাটিতে বসে কাঁদছেন। ইসমাইল শেখ নিশ্চুপ। এত বড় অঘটন সামলানোর কোনো উপায় দেখছেন না। মাতব্বর চেয়ারে বসে পান চিবোতে চিবোতে বললেন, সব সাক্ষ্য প্রমাণ দেখা যা আন্দাজ হইল, পোলা মাইয়া কুকামে লিপ্ত হয়েছে এই ঘটনা 100 ভাগ খাঁটি। তাই সালিশ ডাকা হোক। বাকি ঘটনা সালিশেই জানা চাইব। এই, কেউ গিয়া চেয়ারম্যান সাহেবের কানে খবর দে। আজ 3টার সময় এটার বিচার বসবো। ততক্ষণ পোলা মায়ারে এক দড়িতে বাঁধে রাখো। খন্দকার বাড়িতে কান্না রোল পড়েছে। আব্বাস খন্দকারের কাটা মুন্ডু আর খণ্ডবিখণ্ড দেহের টুকরোগুলো খন্দকার বাড়ির উঠানে পাটির উপর বিছিয়ে রাখা হয়েছে। সাবিনা খন্দকার গলা ছেড়ে চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদছেন। খোলা আকাশের নিচে কান্নার আওয়াজ যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। স্বামীর নিখোঁজ হবার পর থেকেই না খাওয়া বলে সারাদিন জায়নামাজে বসে প্রার্থনা করেছে লোকটার জন্য। শেষে লোকটা ফিরল। তবে এ ফেরা তার শেষ ফেরা। লোকটা আর তাকে ডেকে বলবে না, সাবিনা, আমি আইসি, ভাত বাড়ো। সাবিনা, বসো দেখি, এক লগে খাই। সাবিনা, আইস কিন্তু জব্বর কইরা মাংস পাকাইবা। ভাই, আমি, জামাই জোড়া, উড়ান সবাই মিলে দুপুর জমাইয়া খাওন দিব। তাই এবার লাশের পাশে বসে বারবার ডাকছে, আব্বা, আব্বা ওঠেন, আব্বা। কান্নার সাথে বারবার মাটি খামচে ধরছে। আজান ধরে রয়েছে মেয়েটাকে, তবে শান্ত হয় না। এই একটা মায়া খন্দকার বংশের সকলের বেশ আদরে। আব্বাস খন্দকারের জান প্রাণ এই মাইয়া। ঘরের মাইয়া পর করবে না, তাই আজানের সাথে বিবাহ দিয়েছে পুরো পরিবার। আজান শক্ত করে ধরে রাখলো তাইবাকে। তাইবার রক্তে ভয় পায়। বরাবরই আজান খুন খারাপি থেকে দূরে রেখেছে তাকে। বাসায় একটা মুরগি জবাই হলেও এটা তাইবার চোখের সামনে হয় না। অথচ আজ কিনা চোখের সামনে বাপের খণ্ড খণ্ড লাশের পিস দেখেও ভয় নেই তার। কাটা মুন্ডুর ওপরানো চোখে গড়িয়ে পড়া রক্ত দেখেও বলছে না, হাসান ভাই, আমি ভয় পাচ্ছি, সরাও। তাইবা খামচে ধরে আজানের বুকের কাপড়। ওরা আব্বাকে মেরে ফেলেছে আজান ভাই। আমার আব্বাকে টুকরা টুকরা করছে। আমার আব্বা জানের কষ্ট লাগছে, মেলা ব্যথা পাইছে আজান ভাই। আজান আরো শক্ত করে নিজের বুকে জড়িয়ে নিল তাইবাকে। উড়া নিল। প্রবেশদ্বার পেরিয়ে এসে প্রথমেই আজমাইন খন্দকারের পায়ের কাছে বসল। আজমাইন খন্দকারের চোখে পানি। লোকটা চেয়ারে বসে এক দৃষ্টি লাশের দিকে তাকিয়ে। উড়ান তার দিকে তাকিয়ে ডাকল, আব্বা। আজমাইন খন্দকার এক চুল নড়ল না। উড়ান আবারও ডাকল, আব্বা। উড়ান আজ প্রথম এক ভঙ্গুর লোককে দেখছে। শক্ত ধাঁচের আজমাইন খন্দকারকে আজ কাঁদতে দেখছে। উড়ানের চোখ লাল হয়ে ওঠে। চাচাজানের মৃত্যুর থেকেও বেশি পোড়াচ্ছে তাকে তার আব্বার নিশ্চুপ থাকা। উড়ান উঠল। হেঁটে এসে দাঁড়ালো লাশের পাশে। সাবিনার কান্না, তাইফার আত্মচিৎকার, সব কিছু নিশ্চুপে তাকিয়ে দেখল। খণ্ডাংশ মাংসগুলোর দিকে তাকিয়ে থেকে উজান আস্তে করে হাঁটু মুড়ে মাটিতে বসে। অনেকক্ষণ সময় তাকিয়ে থেকে খণ্ডগুলো চোখের ইশারায় গুনে নিল। 8 খণ্ড করেছে দেহ। ফুসফুস, কলিজা, হার্ট সব বের করে নেওয়া হয়েছে। বাদ যায়নি মাথার মগজটাও। উজান ঝুঁকে গেল। পাটিতে লেগে থাকা রক্তে হাত ছুঁয়ে তারপর গালে মেখে নিল। উড়ানের চোখের কোণ গড়িয়ে নোনা পানি গালে এসে স্থান নিল।
রক্ত ধুয়ে যাবার আগেই সে বলল, আপনার মৃত্যুর থেকে ভয়ঙ্করভাবে খণ্ডিত করব মীর বাড়ির প্রতিটি মানুষের দেহ। ভীষণ পরিমাণ কষ্ট দিয়ে কেড়ে নেওয়া হবে তাদের জান। মিলাহি নিয়েন চাচা যান। আজ যেমন খন্দকার বাড়ির কবরস্থানে আপনার লাশে মাটি পাবে, ঠিক তেমনি মীর বাড়ির গোরস্থানেও একের পর এক খণ্ডিত লাশের দাফন হবে। আমরা প্রতিশোধ নিব চাচা যান। আপনার ভাতিজা মরে নাই। উজান উঠে দাঁড়ালো। আশপাশে আর কারো দিকে না তাকিয়ে সোজা হেঁটে বাড়ির দিকে গেল। সাবিনা বেগম হুঁশ হারিয়েছে। আজান বাড়ির দুজন মহিলাকে আদেশ দিল নিয়ে যেতে। তাইবাকে পাঁজা গোলা করে তুলে নিল সে। এতক্ষণ শুনছিলে ছায়াস্পর্শ উপন্যাসের 17তম পর্ব। লেখিকা ইফরা জান্নাত। কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ। আই লাভ ইউ প্রিয় মানুষজন। প্রচুর ভালোবাসি তোমাদেরকে। টেক কেয়ার। বাই। মজা করছিলাম ইয়ার।